একদিন আমি মাঝরাতে উঠে দেখি ওর নেই আমার পাশে। সেদিনও কী হয়েছে, আমি গিয়ে দেখলাম যে ওর মায়ের পাশেও জাঙ্গিয়ার পরে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার এরকমভাবে হাতটা ধরে টেনে টেনে নিয়ে যে দোকানদারগুলোকে দেখাচ্ছে যে আয় আয় দেখে যা, একে চেন। তো হচ্ছে একটা করে বিয়ে করে ছাড়ে, ওদের হচ্ছে ব্যবসা, চামড়ার ব্যবসা। বিয়ের পর যখন আমাকে নিয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে রাত্রেবেলায় বলতো যে তুই হচ্ছে ছেলেকে নিয়ে শুয়ে পর, আমি পরে যাচ্ছি করে ও মাকে নিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। বাচ্চা ছেলেকে সে খেতে চাইছে না। আমার আগের হাজব্যান্ড খুবই মদ খেত আর কি। তো বলবে যে দুধ হরলিক্স খাবে কেন, এক গ্লাস মদ দিয়ে দে, দেখবি ঢক ঢক করে খেয়ে নেবে, দেখতে হবে তো কেমন ভাবে রক্ত হয়েছে। আচ্ছা, ইনি তো তোমার বর, ও পাঠিয়েছে, ও লিখেছে আমার বিনীত নিবেদন এই যে আমি তাপস কুমার দাস, পিতা শ্রীকান্ত দাস, সাং কামচে বাড়ি, গোয়াচপোল, হুগলি, 2005 সালে বিবাহ করি। দেবশ্রী দাস, পিতা সুকুমার দাস, দেশরা কুমোরপাড়া, কতুলপুর, বাঁকুড়া। তাই তো? আমি যাকে বিবাহ করি, আগে বিবাহ হয়েছিল, তোমার আগে বিয়ে হয়েছিল। আচ্ছা, একটি পুত্র সন্তানও আছে। বিবাহের পর আমার মায়ের একটি সমস্যা ছিল, সেটা হলো আমার মায়ের আগের সংসারে ছেলেকে নিয়ে। ওর মায়ের সমস্যা ছিল তোমার আগের সংসারে ছেলেকে নিয়ে। আচ্ছা, তারপর তো তোমার শাশুড়ি তাকে মেনে নেয়, মেনে নেওয়ার পরে তুমি ওখানে চলে যাও। পরবর্তীতে আমার মা সেটা মেনে নেয়, কিন্তু আমার স্ত্রী এখনো পর্যন্ত সেই অশান্তিকে হাতিয়ার করে আমারও আমার মায়ের নামে থানায় কেস করে। আমার স্ত্রী আমার জমি অনেক ইয়ে করে তার নামে লিখে নেয়। তোমার জমি লিখে দিয়েছে তোমার নামে, ওর বাড়ির সম্পত্তি। আচ্ছা, এমতো অবস্থায় তার বক্তব্য হলো সে আমার সাথে সংসার করবে না এবং আমাকে ডিভোর্স করে দেবে না, আমার নামে কর্পোরেশন মামলা করেছে। আচ্ছা, এটা তো তার কথা। তো এবার হচ্ছে তোমার আগের সংসারে একটা ছেলে আছে, তুমি কি ওই বাড়িতে কোনোদিন তাকে নিয়ে গেছিলে বিয়ের পরে? তোমার আগের সন্তানকে বলে কই বিয়ে হয়েছিল যে যদি ছেলে মেনে নেয় তাহলে বিয়ে করব। যখন বিয়েটা হয় তখন মানে দেখাশোনা করেই তো হয়েছিল, শাশুড়ি মা, মামা শ্বশুর আরও সবাই এসেছিলেন। তো তখন বলা হয়েছিল ছেলে মেনে নিলে বিয়ে করব, নাহলে বিয়ে করব না। তো ওরা তখন বললো ঠিক আছে আমরা ছেলে মেনে নেব। হ্যাঁ, সে তখন বলেছিল। তো সেটা মেনে নিয়ে আমাদের মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল, তারপরে রেজিস্ট্রি হয়েছিল। তো তখনই বাচ্চার সঙ্গে করে মানে বিয়ের পর আবার বাড়ি এখানে রেখে গিয়েছিল, বাড়ি কমপ্লিট হয়নি বলে 17-18 দিন পর নিয়ে যাওয়া গেল। তখন ছেলে আমার সাথেই গিয়েছিল। এই মাস দেড়েকের মতো কোনো মানে সমস্যা নেই বাচ্চা নিয়ে। একদিন হঠাৎ করেই শাশুড়ি মা মানে গল্প করছি বসে, পাশের বাড়ি একজন দেওর এসেছে, সে আমার হাজব্যান্ড আর আমি গল্প করছি, হঠাৎ করে এসে বলছে সংসার খাওয়া মেয়ে, একে নিয়ে ঘর করা চলবে না, পরের ছেলে ছেড়ে দিতে হবে, একে নেব না। সেই নিয়ে দিনের পর দিন অশান্তি ঝামেলা। আমি বলছি যে মা এরকম কেন করছেন, আপনার তো এখানে কেউ নেই, তার বয়স হলো তো আমিই দেখবো করবো আমাকে। তারপর সিদ্ধান্ত হলো যে ছেলে নিয়ে যখন ঝামেলা হচ্ছে তাহলে আলাদা থাকা হোক। শাশুড়ি মায়ের তো একটা আলাদা বাড়ি আছে, তাহলে আপনি ওখানে থাকুন, ছেলেকে কোনো জিনিস হাত দিতে দেবে না বাড়িতে। তখন আমার ছেলের 4 বছর বয়স। যদি দুয়ারে এসে খেলনা নিয়ে খেলছে, খেলনা ফেলে দিচ্ছে। একটা আমার বাপের বাড়ি থেকে সাইকেল দিয়ে এলো, 3 চাকা সাইকেল, সেটা আমার স্বামীর সামনেই কলতলায় কাছড়ে কাছড়ে ভেঙে দিল। পরের ছেলে আমার বাড়িতে সাইকেল চালানো চলবে না। এরকম দিনের পর দিন অশান্তি। তো সিদ্ধান্ত নেওয়া হলো যে আলাদা থাকবে। আমি বললাম আপনি ওখানে থাকুন, যখন ছেলে কিনে অসুবিধা হচ্ছে আমি রান্না করে রাখবো, আপনি দুবেলা সেখানে আমার কাছে খেয়ে যেতে পারেন, আবার যদি বলেন আসবেন না আমি খাবার দিয়ে আসবো। সে বললো আমি তোর মতো ডিভোর্সি মেয়ের হাতে খাবো না। আর আমার স্বামীকে আমি বলছি যে বোঝাও না তুমি মাকে, কে বয়স হলে দেখবে করবে। সেও বলে দিল যে আমার মা এত পাপ করে যে তোর হাতে বুড়ো বয়সে খেয়ে মরবে। তো এরকমভাবেই অশান্তি ঝামেলা করে চলছে। দিনের পর দিন আমি বসে থাকবো বাড়িতে খাটের মধ্যে, জানলার পাশে এসে আমার চরিত্র ধরে দিনরাত গালিগালাজ করবে, নোংরা পাশে। শাশুড়ি ও পাশে বসে থাকলেও ও একটা প্রতিবাদ করবে না, বলবে আমার মায়ের আমার মুখ বলতেই পারে, তোর সমস্যা, তোকে গালাগালি করছে, আমাকে তো করেনি, তুই থানা পার্টি পুলিশ কী করবি, তোর সমস্যা তোকে বল, আমাকে তো বলেনি। তোর ছেলে পরের ছেলে আমার মা কেন মানবে? আমি বলছি তাহলে বিয়ের সময় কেন মেনেছিলাম, আমি তো বাচ্চা লুকিয়ে তো বিয়ে করিনি। তো সেরকমভাবেই আমার বাপের বাড়ি থেকে মা বাপি গেলে আমার বাবাকে নিয়ে আমাকে নিয়ে
নোংরা ভাষায় গালিগালাজ করছে, আমার মাকে নিয়ে জামাইকে নিয়ে নোংরা ভাষায় গালিগালাজ তার সামনে। ওনার কি আগে বিয়ে হয়েছিল? কার? এই যে যে দাদা, না এনার আগে বিয়ে হয়নি? না, ঘটক, আমাদের ঘটক দিয়ে দেখাশোনা করে বিয়ে হয়েছে। আচ্ছা, এনার আগে বিয়ে হয়নি, না। তোমার আগে বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, হুম। তাই তো? তা বলো, তারপর বলো। তো আমার মা বাপি গেলেও নোংরা ভাষায় তাদেরকে গালিগালাজ করাচ্ছে, ওর সামনেই করছে, ও কিছু বলবে না। এমনকি আমার বাপের বাড়ি থেকে মা গেছে দেখতে পেয়ে, ওর মা রাস্তায় দেখতে পেয়ে ঢিল ছুঁড়েও মেরেছে, প্রথমে লাঠি নিয়ে মারতে আসছিল, তারপর সেটা ফেলে দিয়ে ঢিল ছুঁড়ে মারলো। আবার ও তারপর বাইরে বাইরে নিয়ে গেল আমাকে, তারপর এখানে থেকে আবার বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে গিয়েও সেখানে মানে ওর মা হঠাৎ করে আমার বাপের বাড়িতে একটা লোক নিয়ে এসেছে যে আমি বাইরে গেছি, ওখানে নাকি আমার কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে, আমি সারা তার সাথে থাকি, তার ছেলের সাথে থাকি না, এসব বলে আমার বাপের বাড়িতে ঝগড়া করতে এসেছে। তাহলে আমার মা নিশ্চয়ই সেটা আমাকে জানাবে। তো আমাকে জানিয়েছে যে কি ব্যাপার, তুই এরকম শুনছি বলেছে নাকি তাপস ওর মাকে। তো আমি ও যখন দোকান থেকে এলাম, আমি বলছি কী বলেছো তুমি তোমার মাকে, এসব কথা কেন বলেছো? বলছে আমি কেন বলতে যাবো, আমি তো বলিনি। আমি তাহলে তুমি যখন বলোনি, সে হচ্ছে এত সাহস পাবে কি, তুমি যদি না বলো আমার বাপের বাড়িতে গিয়ে বলার, তাহলে তুমি জিজ্ঞাসা করো যে কেন যে বলেছে, হয় তুমি বলো, স্বীকার করো যে আমি বলেছি, আর না হলে যদি না বলে থাকো তাহলে কেন মিছিমিছি করে যে বলেছে তুমি তাহলে সেটা জানো। একটু সংক্ষেপে বলো। তো সেই নিয়ে অশান্তি, সেখানেও মারধর, গলা চেপে ধরেছিল রাত্রেবেলা মাঝরাত, তখন আমি ছাড়ি দিয়ে বাইরে বেরিয়ে চলে গেছিলাম। তারপর ওখান থেকে দেশে রেখে চলে গেল যে ওখান ভিকদাসটা এখানে তো হচ্ছে একটু মুসলিম এরিয়া, ওখানে তুমি থাকতে পারবে না একা মেয়ে, তুমি তাহলে বাপের বাড়িতে থাকো, আমি খরচা দিয়ে পাঠাবো, তুমি এখানে থাকবে, যখন আমি বাইরে থেকে আসবো নিয়ে যাব। আবার মানে যখন আসে বাইরে থেকে নিয়ে যায়, ওখানে থাকি, গেলেই সেই গালিগালাজ অশান্তি। শাশুড়ি? হ্যাঁ, আর ও পাশে থাকলেও কোনোদিন কোনো প্রতিবাদ করবে না, আচ্ছা। বেশ করবে করবে, আমি যদি প্রতিবাদ করতে যাই তো ওরা আমাকে মারবে। আচ্ছা, মানে একটু মা সোহাগী টাইপের, মায়ের কথা বিয়ে শোনে। না, তাহলে বলি, কথাটা খারাপ ভাববেন না। বিয়ের পর যখন আমাকে নিয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে রাত্রেবেলায় বলতো যে তুই হচ্ছে ছেলেকে নিয়ে শুয়ে পড়, আমি পরে যাচ্ছি, করে ও মাকে নিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়তো। একদিন আমি মাঝরাতে উঠে দেখি ওর নেই আমার পাশে, সেদিনও কী হয়েছে, আমি গিয়ে দেখলাম যে ওর মায়ের পাশেও জাঙ্গিয়ার পরে জড়িয়ে ধরে শুয়ে আছে। তো আমি দেখে বললাম তুমি কি আসবে, তো বললাম একটু পরে যাচ্ছি, করে আমি এসে দরজা লক করে দিই, ও এসে দরজা ধাক্কা দেয়, দিয়ে আমি খানিকক্ষণ পর দরজা খোলার পর আমার কাছে ক্ষমা চাই না যে এরকম কোনোদিন আর হবে না। তো এরকম করে চলতে থাকে অশান্তি, এরকম গালিগালাজ করে করে। হঠাৎ আমি এখানে তো অনেক দিন ধরে আছি, আমি বললাম যে দেখো অনেক দিন আছি, ভালো লাগছে না, আমি কিছুদিন ভিকদাসে গিয়ে থাকবো ছেলেকে নিয়ে। যে তুমি একা গিয়ে কী করে দোকান বাজার করবে, আমি বললাম পাশের বাড়ি তো আছে, তারা দোকান বাজার করে দেবে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওকে জানিয়ে গেছিলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মা গেটেতে তালা দিয়ে দিল। আমার তো দোকান বাজার কোনো কিছুই করা নেই, তো আমি হ্যাঁ মানে বাড়ি বলতে পাঁচিল দিয়ে ঘেরা তো বাড়িটা, হ্যাঁ গেটে। তো আমার তো দোকান বাজার কিছু করা নেই, আমি খুলে দিতে বলছি বারবার, গেট খুলে দেয়নি। আমি ওকে ফোন করে বলছি যে তোমার মা এরকম চাবি দিয়ে দিচ্ছে, আমার দোকান বাজার কিছু করা নেই, খুলে দাও। বলছে গেছিস কেন, বেশ করেছে, চাবি দিয়ে দেবে। তো রাস্তায় এরকমভাবে হচ্ছে, তো স্বামী হয়ে আমার এরকমভাবে হাতটা ধরে টেনে টেনে নিয়ে যে দোকানদারগুলোকে দেখাচ্ছে যে আয় আয় দেখে যা, একে চেন। তো হচ্ছে একটা করে বিয়ে করে ছাড়ে, ওদের হচ্ছে ব্যবসা, চামড়ার ব্যবসা। আচ্ছা, ওর নিজের নামে বাড়িটা করে নিয়েছিল, তাই তো? আর ওর মা বারবার বলছে যে ভাইয়ের নামে দে, আমার নামে দে, তাই তো? ওরা নাকি টাকা দিয়েছে বাড়ি করার সময়, সেটা আমার জানা নেই, কারণ আচ্ছা, বর্তমান ওর নামে ছিল বাড়িটা, তাই তো? আচ্ছা, তারপর বলো। তো সেই নিয়ে যখন দিনের পর দিন ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, তো ওর ভাই বাবা ওরা একটু অন্য ধরনের, তারা আবার লোক। তো ওর সেই সঙ্গে যে বাড়িটা যদি ওর কাছ থেকে জোর করে লিখিয়ে নেয়, তো আমাকে বললো দেখো বাড়িটা যদি আমি তোমার নামে লিখে দিই, আমার কাছে আছে বলে জোর করছে, কিন্তু তোমার নামে যদি লিখে দিই তাহলে তো জোর করতে পারবে না তোমাকে, তুমি কি বাড়িটা তোমার নামে যদি আমি দানপত্র হিসেবে করি তুমি নেবে? আমি বললাম তুমি যদি নিজের ইচ্ছায় দাও তাহলে নেব। তো ও বললো আমার ও গোঘাটে ওখানে কি মামাকে সব যেখানে রেজিস্ট্রি অফিস আছে, বললো এখানে রেজিস্ট্রি করবো না, তাহলে সবাই জেনে যাবে, আমরা আরামবাগে গিয়ে করবো। তো আরামবাগে যাই, ওখানে বললো এখানে হবে না, গোঘাটে তোমার ওখানেই করতে হবে। তো এখানে এসেই ও করে, সেটা রেজিস্ট্রিটা করে দেয় তোমার নামে, দানপত্র করে দেয়। সেটা প্রায় 6 বছর হয়ে গেল। আচ্ছা, তুমি এই যে কথাগুলো বলছো বোন,
এর মধ্যে কিছু কি মিথ্যা আছে? হুম। সব সত্যি তো। এবার আমাদের আসার কারণ একটাই, সেটা হলো একটা সমাধানে আসতে চাই। এই ঝামেলাটার নিষ্পত্তি তো সবাই চায়। তোমরা যে ঝামেলাটায় রয়েছো, আমি কারোর পক্ষ নিয়ে কথা বলবো না, আমরা মাঝখানে দাঁড়িয়ে একটা সমাধান করতে চাই এর। তুমি যে ঝামেলাটায় আছো, তোমার দুটো বিয়ে হয়ে গেছে অলরেডি, তাই তো? আগের পক্ষের একটা ছেলে রয়েছে, এ পক্ষের একটা মেয়ে রয়েছে। তোমার মাকে মেরেছে, তোমার বাবাকে মেরেছে, তোমার উপর অত্যাচার করেছে, এই সব এলিগেশন, তাই তো? অনেক কিছু জীবনে করেছো। তোমার ভাই যেটা সহ্য না করতে পেরে তার উপর রুখে গেছে যে আমার দিদির ওপরে অনেক অত্যাচার হয়েছে, তাই তো? তো এই সমস্যাগুলো শুধু কোর্টে সমাধান হয় না, মিউচুয়াল একটা আলাদা জিনিস। যদি তুমি চাও তাহলে মাঝখানে দাঁড়িয়ে একটা সুবিচার, একটা সুব্যবস্থা আমরা করে দিয়ে যেতে পারি। তুমি সত্যি কথা বলো, তোমার কাছে কত ভরি সোনা তোমার বর দিয়েছে? সত্যি কথা বলবে, ভরি হিসাবে বলতে পারবো না। আনুমানিক বলো কতটা দিয়েছে? আনুমানিক, আনুমানিক দুটো চেন, গলার, হাতের, কানের, এগুলো আনুমানিক বলো। ও বিবাহ বার্ষিকী হতো বেশ তখন কিছু দিত। সোনা তোমাকে দিয়েছে। বিবাহ বার্ষিকীর সময় দিত। আচ্ছা, বেশ কিছু সোনা দিয়েছে, তাই তো? কানের আংটি এসব করে, হ্যাঁ। যা কিছু সবই তোমার কাছেই আছে, আছে তো? আচ্ছা, যাই হোক, তোমার মেয়েকে ভালোবাসে তো তার বাবা? তো আমার মেয়েকে ভালোবাসে নাকি জানি না। আমার তোমার বাচ্চা তো, তার বাচ্চা তো, ওটা তার বাচ্চা তো। বাচ্চা কোনোদিন বাবার তো মার তো অস্বীকার হয় না বোধহয়। অস্বীকার হয় না। তার বাবা তার মেয়েকে কতটা ভালোবাসে জানি না, বাচ্চা ছেলেকে তো শেখানো যায় না। হুম, তো আমার মেয়ে কিছুদিন আগে আমার বাপিকে বলছে, মানে আমি আমার বাপিকে শুয়ে আছে, আমার বাপির কাছে ও বসে আছে, আমি কোনো একটা কারণে আমার বাপিকে বাপি বলে ডেকেছি। হুম, তো আমার বাপিকে সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলছে দাদা, আমার বাপিকে দাদা বলে। হুম। দাদা তুমি আমার মায়ের বাপি হও? বলছে হ্যাঁ। বলছে জানো আমারও বাপি আছে, তাপস দাস, খুব বদমাস, আমার মায়ের সঙ্গে শুধু ঝগড়া করে আর বলে ডিভোর্স দে, বাড়ি থেকে দূর হয়ে যা, কাঁদে। তার ওইটুকু বাচ্চা মেয়েকে তো শেখাতে হয় না না, কিছু? শেখাতে সে হয় না। এবার যা দেখো, দেখে। তুমি এতক্ষণ ধরে যা যা কথা বলেছো, জিজ্ঞেস করতে যাচ্ছে যে ওর এর প্রতি ভালোবাসা সেটা জানতে। আচ্ছা সে যাই হোক, বুঝেছি আমি। কখনো একই দেখিনি। কথা হয়েছে। কথাটা হলো, তুমি এই যতটা কথা বললে, প্রত্যেকটা কথার শেষে একটা জিনিস জানা গেল যে তোমার বরের যতটা দোষ, খুব কম দোষ, দোষটা তোমার শাশুড়ির। না, এত কিছুর পরে তুমি যা যা বলেছো, তুমি যা যা বলেছো, তুমি এতক্ষণ ধরে যা যা কথা বললে, সেটা পুরো ইজগোল করে দেখা গেল যে তোমার বরের দোষ বিশেষ দোষ নয়। তোমার শাশুড়ির ইন্ধনে সে খারাপ ব্যবহার করেছে, তার মা অন্যায় করেছে, সে সাপোর্ট করেছে, তার মা বেশি অন্যায় করেছে। তুমি যা যা বলেছো এখানে তাই তাই। তোমার মা তোমার সাথে অন্যায় করেছে, সে বিশেষ অন্যায় তোমার সাথে করেনি। না, তার নিজের জমি, নিজের বাড়ি তোমার নামে করে দিয়েছে, সে তোমাকে ভালোবাসে। ভালোবাসে নয়, বিপদে পড়ে। তাহলে আমি আমি যদি তা আমার নামে দিল না কেন? ভালোবাসে আমার নামে দিল না কেন? কেন তাহলে আমার নামে দিল না কেন? সম্পত্তি নিজের সম্পত্তি বাঁচানোর স্ত্রীর জন্য কথা নয়, স্ত্রীকে ভালোবাসে বলেই তো দিয়েছে। সম্পত্তি বাঁচানোর জন্য দিয়েছে। ছোট ছেলে খেতে ধরুন চাইবে না, হয়তো হরলিক্স গুলে দিলাম, দুধ দিলাম বাচ্চা ছেলেকে, সে খেতে চাইছে না। আমার আগের হাজব্যান্ড খুবই মদ খেত আর কি। তো বলবে যে দুধ হরলিক্স খাবে কেন, এক গ্লাস মদ দিয়ে দে, দেখবি ঢক ঢক করে খেয়ে নেবে, দেখতে হবে তো কেমন বাপের রক্ত বইছে। মানে ও নিজে স্বামী হয়ে বলবে। আচ্ছা, তাহলে তোমার এখন সিদ্ধান্ত বলো। তুমি এত কিছু তোমার পরে অন্যায় করেছে, তুমি এখন কি ওই সংসারে যাবে না কি করবে? যাবে না? এখনো এই মুহূর্তে তো তুমি যাবে আর যাবে না? ভবিষ্যতে এখন যাওয়ার মতো কোনো মানসিকতা আমার নেই। ভবিষ্যৎ কিরকম? পরে যাবে? পরেও ঠিক নেই যাবো কিনা। মানে ও যেতেও পারে সেটা ও নিজে এখন ঠিক